আগের তিনটে ক্লাসে তোমাদের পর্যায় সারণী সম্পর্কে মোটামুটি ধারণা, কোথায় কোন পর্যায়ে কোন মৌলরা থাকে বা শ্রেণী অনুযায়ী মৌলের অবস্থান কীরকম, সেই ধারণা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকের ক্লাসে আমি মৌলের ধর্মের কিভাবে চেঞ্জ হয় পর্যায় বা শ্রেণী বরাবর সেই নিয়ে তোমাদেরকে বলবো। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায় সারণীতে যে মৌলরা থাকে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয় এবং দেখা যায় যে একটা নির্দিষ্ট ব্যবধানে একই প্রকার ধর্মের কিন্তু পুনরাবৃত্তি ঘটে। এই ধর্মগুলোকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম এবং সেই পর্যাবৃত্ত ধর্মের কয়েকটা ধর্ম নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। তো প্রথম যে পর্যাবৃত্ত ধর্মটা নিয়ে বলবো সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? মৌলের পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে তার যে দূরত্ব সেটাই হচ্ছে সেই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ তিনভাবে নির্ণয় করা যায়। এক নম্বর সমযোজী ব্যাসার্ধ, সেকেন্ড হচ্ছে ধাতব ব্যাসার্ধ এবং থার্ড হলো ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ। কোনটা কি দেখে নাও ছবিতে। একদম নিচে বাঁদিকে রয়েছে সমযোজী ব্যাসার্ধ। দুটি একই ধরনের পরমাণু যখন সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তখন তাদের নিউক্লিয়াসের কেন্দ্র বরাবর যদি কোনো সংযোগী সরলরেখার দূরত্ব আমরা মাপি, সেই দূরত্বের হাফ হচ্ছে সমযোজী ব্যাসার্ধ বা কোভ্যালেন্ট রেডিয়াস। যেরকম ছবিতে দেখতে পাচ্ছ, দুটো নিউক্লিয়াসকে সংযোগ করে যে সরলরেখা তার হাফ হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সেকেন্ড হচ্ছে মেটালিক রেডিয়াস বা ধাতব ব্যাসার্ধ। কাকে বলা হচ্ছে? ধাতব কেলাসে যখন দুটো ধাতব পরমাণু পাশাপাশি থাকে তাদের যে আন্তঃনিউক্লিয়াস দূরত্ব যেটা সরলরেখা দিয়ে যুক্ত করা আছে তার হাফ হচ্ছে ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াস। থার্ড হচ্ছে ভ্যান্ডারওয়ালস রেডিয়াস। ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ কাকে বলা হচ্ছে? কঠিন অবস্থায় যখন দুটো সবচেয়ে কাছাকাছি প্রতিবেশী অণু থাকে তাদের মধ্যে যে আন্তঃনিউক্লিয়াসের দূরত্ব তার হাফ হচ্ছে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ। ডিস্টেন্স অনুযায়ী দেখতে গেলে এই যে তিন প্রকার ব্যাসার্ধ তার মধ্যে সবচেয়ে বড় হয় ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, তার থেকে একটু ছোট হচ্ছে ধাতব ব্যাসার্ধ এবং সবচেয়ে ছোট হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ। পর্যায় সারণীতে দেখা যায় যে কোনো পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া হবে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পরমাণুর আকার বা ব্যাসার্ধ তত হ্রাস পেতে থাকে, যেটা ছবিতে দেখানো হচ্ছে। এবং ঠিক এর উল্টোটা ঘটে যখন আমরা শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামি। একই শ্রেণীতে যদি ওপর থেকে যত আমরা নিচে নামবো তত কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। এর কারণটা কি? যদি অ্যাক্রস এ পিরিয়ড ধরি, মানে একই পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে এগোনো হয়, তাহলে কি ঘটে? একই পর্যায়ে যত ডান দিকে যাওয়া যায় মুখ্য স্তর কিন্তু একই থাকে, কিন্তু নিউক্লিয়াসের চার্জ এক একক করে বাড়তে থাকে। সেই সঙ্গে অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা সেটাও একটা করে বেড়ে যেতে থাকে। ইলেকট্রন সংখ্যা এবং নিউক্লিয়াসের চার্জ বেড়ে যায় অথচ ইলেকট্রনের স্তর একই থাকে। এই কারণে কি হয়? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে তড়িৎ আকর্ষণ বলটা প্রবল হতে থাকে এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে কিছুটা সরে আসতে থাকে আকর্ষণ বলের জন্য, যার ফলে পরমাণুর আয়তন বা ব্যাসার্ধটা কমে যায়। এবং এই কারণেই আমরা পর্যায় বরাবর যত বাঁদিক থেকে ডান দিকে এগোতে থাকি ততই কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। ছবিতে দেখানো হয়েছে, দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন
এরা কিন্তু একই পর্যায়ের মৌল, বাম দিক থেকে ডান দিকে আমরা অগ্রসর হচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে দেখো মুখ্য স্তর একই আছে, কিন্তু একটা করে ইলেকট্রন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে নিউক্লিয়াসের আধানও বৃদ্ধি পাচ্ছে। মুখ্য স্তর একই থাকার দরুন নিউক্লিয়াসের বর্ধিত আধান কিন্তু ইলেকট্রনগুলোকে বেশি করে আকর্ষণ করছে, ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে খানিকটা করে সরে আসছে এবং আলটিমেটলি পারমাণবিক ব্যাসার্ধ যেটা সেটা হ্রাস পাচ্ছে। যদি আমরা গ্রুপ ওয়াইজ ধরি তাহলে সেক্ষেত্রে কি ঘটছে, একই শ্রেণীতে যখন মৌলরা রয়েছে, যত আমরা ওপর থেকে নিচের দিকে নামছি পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে একটা মৌল থেকে যখন পরের পর্যায়ে মৌলতে পৌঁছানো হচ্ছে তখন কিন্তু পজিটিভ চার্জ বাড়ছে, সঙ্গে সঙ্গে নতুন আর একটা মুখ্য স্তরও কিন্তু যুক্ত হচ্ছে। এবং এই অবস্থায় পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে যে সমস্ত ইলেকট্রনপূর্ণ কক্ষরা আছে, সেই কক্ষে যে সমস্ত ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বলটাকে কমিয়ে দিচ্ছে বা পর্দার মতন কাজ করছে, একটা আবরণী প্রভাব তৈরি করছে নিউক্লিয়াস এবং বহিস্থ ইলেকট্রনের মধ্যে, যার জন্য আলটিমেটলি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাচ্ছে এবং আকর্ষণ বল কমার কারণে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ছবিতে দেখানো হয়েছে তিনটে পরমাণু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এরা প্রত্যেকেই হচ্ছে 1s শ্রেণীর মৌল। ওপর থেকে আমরা যত নিচে নামবো, লিথিয়াম থেকে যখন সোডিয়ামে পৌঁছানো যাচ্ছে তখন দেখো আর একটা মুখ্য স্তর অ্যাড হচ্ছে, আবার সোডিয়াম থেকে যখন পটাশিয়ামে পৌঁছাচ্ছি তখন আরও একটা মুখ্য স্তর যুক্ত হচ্ছে। মুখ্য স্তর বাড়ার জন্য কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল দুর্বল হচ্ছে। আর একটা কারণ যেটা, নিউক্লিয়াস আর বহিস্থ ইলেকট্রনের মাঝে যে ইলেকট্রনরা রয়েছে তারা কিন্তু একটা স্ক্রিনিং করছে, আকর্ষণ বলটাকে কমিয়ে দিচ্ছে, যার জন্য নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স ক্রমশ বাড়ছে, আলটিমেটলি পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। তো এই লজিকটাকে যদি আমরা জেনারেলাইজ ওয়েতে দেখি তাহলে একই পর্যায়ে যত বাদিক থেকে ডান দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু ক্রমশ হ্রাস পাবে এবং সেটাই এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছ যে লিথিয়াম থেকে নিয়ন, এরা যেহেতু একই পর্যায়ের মৌল, গ্রাফে খেয়াল করো পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু ক্রমশ কমেছে। আবার সোডিয়াম থেকে আর্গন, এরা যেহেতু একই পর্যায়ের মৌল, সোডিয়াম থেকে আর্গনে আসতে গিয়ে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমশ হ্রাস হয়েছে, যেহেতু একই পর্যায়ে বাদিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে। অপর দিকে খেয়াল করো, যদি শ্রেণী বরাবর বলি তাহলে লিথিয়াম থেকে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বেশি এবং গ্রাফেও সেটা বোঝা যাচ্ছে। আবার সোডিয়ামের থেকে পটাশিয়ামে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ আরও বেশি। যেহেতু আমরা একই শ্রেণীতে ওপর থেকে নিচে নামছি, লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, রুবিডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু পটাশিয়ামের তুলনায় অনেকটাই বেশি। তাহলে এই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পর্যায় সারণীতে চেঞ্জ হচ্ছে সে সম্পর্কে আমরা জানলাম। নেক্সট যে পর্যাবৃত্ত ধর্মটা নিয়ে বলবো সেটা হলো আয়নীয় ব্যাসার্ধ। আয়নীয় ব্যাসার্ধ কাকে বলা হচ্ছে? যখন কোনো পরমাণু থেকে আমরা আয়ন পাচ্ছি, কোনো আয়নের নিউক্লিয়াস থেকে আয়নীয় বন্ধনের যে পর্যন্ত আয়নটির প্রভাব আছে সেই কার্যকরী দূরত্বকে বলা হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। এখন আয়ন বলতে দু রকমের আয়ন হয়, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ছবিতে যেটা দেখছো ক্যাটায়ন আর একটা রয়েছে অ্যানায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে যতটা আয়নীয় বন্ধন আছে সেই দূরত্ব হবে ক্যাটায়নের রেডিয়াস, আর অ্যানায়নের ক্ষেত্রে উল্টোটা হবে, মানে নিউক্লিয়াস থেকে অ্যানায়নের প্রভাব যতটা আছে সেই দূরত্ব হচ্ছে অ্যানায়নিক রেডিয়াস। ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধের ক্ষেত্রে কিভাবে তারতম্যটা ঘটছে সেটা এখানে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেখানো হয়েছে।
ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটায়ন উৎপন্নের সময় কিন্তু পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন অপসারিত হয়, ফলে উৎপন্ন ক্যাটায়নে ওই পরমাণুর সর্বশেষ কক্ষের ঠিক ভেতরের অপেক্ষাকৃত ছোট কক্ষটাই সর্বশেষ কক্ষে পরিণত হয়। এর ফলে কিন্তু ক্যাটায়নের ব্যাসার্ধ মূল পরমাণুর তুলনায় ছোট হয়ে যায়। যেরকম সোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কনফিগারেশন ছিল 2s2 2p6 3s1, সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে 3s কক্ষ ফাঁকা হয়ে গেছে। কাজেই সর্ববহিস্থ কক্ষের ঠিক ভেতরের কক্ষটা মানে 2p কক্ষ সেটা পরিণত হয়েছে বহিস্থ কক্ষে, এবং একটা ইলেকট্রন কমে যাওয়ার জন্য Na+ যে আমরা ক্যাটায়নটা পাচ্ছি তারও কিন্তু ব্যাসার্ধটা কমে যাচ্ছে। নিচেও ছবিতে দেখানো হয়েছে, দেখো N এর যা সাইজ সেই তুলনায় Na+ এর সাইজ কিন্তু ছোট। উল্টোটা হয় অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নে যখন নিউক্লিয়াসের পজিটিভ চার্জের চেয়ে ইলেকট্রনের সংখ্যা বাড়ে, অ্যানায়নের ক্ষেত্রে নেগেটিভ চার্জ বেশি হওয়ার জন্য ইলেকট্রনের ওপর কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বল একটু কমে যায়। আর একটা জিনিস, নেগেটিভ চার্জযুক্ত অ্যানায়নের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের মধ্যেও কিন্তু একটা পারস্পরিক বিকর্ষণ বল তৈরি হয়, যার জন্য কক্ষটা খানিকটা বিস্তৃত হয়ে যায়। এই দুটো কারণের জন্য অ্যানায়নের আয়তন এবং ব্যাসার্ধ বৃদ্ধি পায় মূল পরমাণুর তুলনায়। যেটা ঘটেছে এখানে ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনের নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3s2 3p5। যখন ক্লোরিন মাইনাস তৈরি হচ্ছে তখন আর একটা ইলেকট্রন গৃহীত হচ্ছে, ফলে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, নিউক্লিয়াসের আকর্ষণ কমছে এবং তাদের মধ্যে পারস্পরিক বিকর্ষণের জন্য ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের কারণে রেডিয়াসটাও বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যে সাইজটা এখানে ডিফারেন্সটা দেখছি, ক্লোরিনের সাইজ ছোট কিন্তু Cl- সাইজ একটু বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্যাটায়নিক ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ কিন্তু এইভাবে ডিফার করছে। ব্যাসার্ধের সঙ্গে Z/E এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কোনো পরমাণুর ব্যাসার্ধ Z/E এই মানের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, যেখানে Z হচ্ছে নিউক্লিয়াসের আধান এবং E ইন্ডিকেট করছে ইলেকট্রনের সংখ্যা কোনো আয়নে, আর R দিয়ে আমরা বুঝতে পারছি আয়নীয় ব্যাসার্ধ। পাশের চার্টে দেখো বেশ কতগুলো আয়নের Z/E রেশিও ক্যালকুলেট করা হয়েছে। যেরকম Na+ এর ক্ষেত্রে, Na+ যেহেতু ক্যাটায়ন, Na+ এর ক্ষেত্রে নর্মালি সোডিয়ামের জন্য নিউক্লিয়াসের আধান হয় তোমরা জানো 11। যখনই Na+ হয়ে যাচ্ছে তার মানে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তখন ইলেকট্রনের সংখ্যা 11 থেকে কমে হয়ে যাচ্ছে 10। তাহলে Z/E রেশিও আমাদের দাঁড়াচ্ছে 1.1। ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের Z হচ্ছে 12, 2+ বলে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে E এর সংখ্যা দাঁড়াচ্ছে 10। তাহলে Z/E এর মান হচ্ছে 1.2। যেহেতু আয়নীয় ব্যাসার্ধ Z/E এর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তার মানে হচ্ছে Na+ এবং Mg2+ এর মধ্যে কার আয়নীয় ব্যাসার্ধ বেশি হবে। যার Z/E রেশিওটা কম তারই কিন্তু আয়নীয় ব্যাসার্ধ বেশি। তো এখানে মান কম্পেয়ার করে তোমরা দেখতে পাচ্ছ যে Na+ এর ক্ষেত্রে Z/E রেশিওর মানটা কম, তাহলে সোডিয়াম প্লাসের কিন্তু আয়নীয় ব্যাসার্ধ ম্যাগনেসিয়ামের তুলনায় বেশি। এবং এইভাবে আমরা আয়নীয় ব্যাসার্ধ সম্পর্কে ধারণা পেতে পারি যে Z/E রেশিও কোন আয়নের ক্ষেত্রে কীরকম হবে এবং সেই অনুযায়ী আয়নীয় ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হবে। এখানে একটা ডেটা চার্ট দেওয়া হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ব্যাসার্ধ কিভাবে ক্রমশ হ্রাস পায়।
ওপরের চার্টে দেখো তিনটে পর্যায় এখানে রয়েছে, সেকেন্ড পর্যায়, থার্ড পর্যায় এবং ফোর্থ পর্যায়, মানে দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। দ্বিতীয় পর্যায়ের দুটো মৌল Li+ আর Ber2+, দুজনেরই কিন্তু ইলেকট্রন সংখ্যা 2। ব্যাসার্ধ দেখো কমেছে, লিথিয়াম হচ্ছে 0.60 আর বেরিলিয়ামের ক্ষেত্রে সেটা কমে হয়েছে 0.31। তাহলে বাম দিক থেকে যত ডান দিকে যাচ্ছি সম ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাচ্ছে। তৃতীয় পর্যায়ের ক্ষেত্রেও যদি খেয়াল করো তোমরা, সোডিয়াম+, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, প্রত্যেকেরই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এখানেও ব্যাসার্ধ কম্পেয়ার করলে দেখবে সোডিয়ামের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে বেশি এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা অনেকটাই হ্রাস পেয়েছে, যেহেতু আমরা একই পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছি। নিচের যে চার্ট সেটা হচ্ছে শ্রেণী অনুযায়ী কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখানো হয়েছে। যেরকম 1 শ্রেণীতে যত আমরা ওপর থেকে নিচে নামছি, লিথিয়াম+, সোডিয়াম+, পটাশিয়াম+, রুবিডিয়াম+, ক্রমশ আয়নীয় ব্যাসার্ধ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একইভাবে 7A গ্রুপের ক্ষেত্রেও ওপর থেকে নিচে যত নামা হবে তত কিন্তু আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাবে। তো পুরো জিনিসটাকে যদি আমরা জেনারেলাইজ ওয়েতে বলি, তাহলে পর্যায় সারণীতে কোনো পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া হয় তত কিন্তু আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায় এবং উল্টোটা ঘটে শ্রেণীর ক্ষেত্রে। একই গ্রুপের অন্তর্গত মৌলের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়নের ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ল্যান্থানাইড সংকোচন নিয়ে আগেও বলেছি। ল্যান্থানাইড সংকোচনের ক্ষেত্রে কি হয়, ল্যান্থানাইড মৌলগুলির ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা কক্ষ যেটা থাকে 5D, সেই কক্ষে ইলেকট্রন প্রবেশ করে কোথায়, 4F কক্ষকে। এখন তোমরা জানো যে F কক্ষের আবরণী প্রভাব হচ্ছে সবচেয়ে কম। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে 4F কক্ষকেও কিন্তু ইলেকট্রন প্রবেশ করতে থাকে। পরমাণু ক্রমাঙ্ক এক এক করে বৃদ্ধি পায়, কিন্তু 4F কক্ষকে যে ইলেকট্রনগুলো থাকে তাদের আবরণী ক্ষমতা কম হওয়ার জন্য নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধির কারণে বহিস্থ ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কিন্তু ক্রমশ বাড়তে থাকে এবং এই কারণেই ল্যান্থানাইড মৌলের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়নীয় ব্যাসার্ধের সংকোচন ঘটে, যেটাকে আমরা বলছি ল্যান্থানাইড সংকোচন। এখানে দেখো প্রত্যেকটা ল্যান্থানাইড মৌলের আয়ন দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে আয়নীয় ব্যাসার্ধটা ক্রমশ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমছে এবং এই সংকোচনটা কিন্তু অনেকটাই রেগুলার, কোনো বাড়া কমা সেভাবে নেই। তো এই হয়ে গেল মোটামুটি যে পর্যাবৃত্ত ধর্মটা আমরা পড়লাম এতক্ষণ, সেটা হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। নেক্সট যে পর্যাবৃত্ত ধর্মটা নিয়ে পড়ব সেটা হলো আয়নীভবন বিভব। আয়নীভবন বিভব কাকে বলে প্রথমে জানতে হবে। গ্রাউন্ড স্টেটে যদি কোনো গ্যাসীয় পরমাণু থাকে, তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে যে আবদ্ধ ইলেকট্রনটা রয়েছে সেটাকে যদি সম্পূর্ণরূপে অপসারিত করতে চাই, তাহলে তার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন সেটাকেই আমরা বলছি আয়নীভবন বিভব। কোন একটা পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনকে বার করে নেওয়ার জন্য যে ন্যূনতম শক্তি সেটাকেই আমরা বলছি প্রথম আয়নন বিভব বা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অ্যাপ্লাই করে আমরা ক্যাটায়ন পাচ্ছি, যেরকম নিচে তোমাদের দেখানো হয়েছে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস উৎপন্ন হচ্ছে। এবার যদি লিথিয়াম প্লাস আয়নটা থেকে আর একটা ইলেকট্রনকে বার করতে হয়, তাহলে যে ন্যূনতম শক্তি সেটা হয়ে যাবে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। একইভাবে যদি লিথিয়াম 2+ থেকে আরও একটা ইলেকট্রনকে বার করে নিতে হয়, তাহলে সেই শক্তির নাম হচ্ছে থার্ড আয়নাইজেশন এনার্জি। অর্থাৎ
একটা পরমাণু থেকে একটি ইলেকট্রনকে যত সহজে অপসারিত করা যায়, পরবর্তী ইলেকট্রনগুলোকে কিন্তু তত সহজে অপসারিত করা যায় না, কারণ সর্ববহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রকের আকর্ষণ বল ক্রমশ বেড়ে যায় ইলেকট্রনের সংখ্যা কমার সঙ্গে সঙ্গে। কাজেই যত আমরা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি থেকে থার্ড আয়নাইজেশন এনার্জির দিকে যাব, তত কিন্তু শক্তির মান ক্রমশ বৃদ্ধি পাবে, যেটা লিথিয়ামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি হচ্ছে 520, আর থার্ড আয়নাইজেশন এনার্জি সেখানে দেখতে পাচ্ছ যে 11,815। নর্মালি আয়নাইজেশন এনার্জিকে আমরা কিলোজুল পার মোল এককে প্রকাশ করে থাকি। যে সমস্ত ফ্যাক্টরের ওপর আয়নাইজেশন এনার্জির মান ডিপেন্ড করে সেগুলো কি কি জানতে হবে। যেরকম 1 নম্বর হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার যত ছোট হবে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর কেন্দ্রকের আকর্ষণ বল কিন্তু তত তীব্র হবে, যার জন্য সেই ইলেকট্রনটাকে বার করে আনতে আমাদের বেশি শক্তি লাগবে, ফলে আয়নীভবন বিভবের মানও তত বেশি হবে। নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের আধান। পরমাণুর নিউক্লিয় চার্জের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে নিউক্লিয়াস আর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং সেই ইলেকট্রনকে বার করে নেওয়াও তত কঠিন হয়, যার জন্য শক্তি বেশি লাগে, তাহলে আয়নীভবন বিভবের মানও কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে আবরণী ক্ষমতা। অভ্যন্তরীণ ইলেকট্রনের যে কক্ষগুলো থাকে, যারা কেন্দ্রক এবং বহিস্থ ইলেকট্রনের মধ্যে অবস্থান করে, তারা কিন্তু পর্দার মতন কাজ করে এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল এই পর্দার আবরণী ক্ষমতার জন্য কিছুটা কমে যায়। সর্ববহিস্থ কক্ষের অন্তর্বর্তী কক্ষসমূহের এই ক্ষমতাকে আমরা বলি স্ক্রিনিং এফেক্ট বা আবরণী ক্ষমতা, এবং কক্ষ অনুযায়ী সেটার ক্রম হচ্ছে S > P > D > F, মানে F কক্ষকের আবরণী ক্ষমতা সবচেয়ে কম। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে নির্গত ইলেকট্রনের প্রকৃতি। উপকক্ষের আকৃতির বিভিন্নতা অনুযায়ী একই মুখ্য স্তরের S উপকক্ষ P উপকক্ষ অপেক্ষা বেশি পেনিট্রেটিং হয়, আবার P উপকক্ষ D উপকক্ষ অপেক্ষা মোর পেনিট্রেটিং হয়, আবার D উপকক্ষ F উপকক্ষ অপেক্ষা বেশি প্রবিষ্ট হয় নিউক্লিয়াসের দিকে। এটা আকৃতিগত বিভিন্নতার জন্যই এটা হয়। সুতরাং এক্ষেত্রেও ক্রমটা হচ্ছে S > P > D > F। নেক্সট পয়েন্ট হচ্ছে ইলেকট্রনীয় বিন্যাস। কোনো পরমাণুর কোনো উপকক্ষ যদি ইলেকট্রন দ্বারা হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কন্ডিশনে থাকে, তাহলে সেই পরমাণুর ইলেকট্রনীয় গঠন খুবই সুস্থিত হয় এবং সেই পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করাটা অনেক বেশি শক্তি সাপেক্ষ হয়ে থাকে, এবং যত বেশি শক্তি লাগবে আয়নীভবন বিভবের মানও কিন্তু তত বেশি হবে। তাহলে মোর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের আয়নাইজেশন এনার্জির মানও কিন্তু বৃদ্ধি পায়। তো এইসব ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যদি তোমাদের একটা ডেটা চার্ট দেখাই, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে বিভিন্ন পর্যায়ের মৌল, মেনলি এখানে সেকেন্ড যে পিরিয়ডটা আছে দ্বিতীয় পর্যায়, তার মৌলগুলোকে আমরা একটু নোটিস করি। লিথিয়াম থেকে শুরু হয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। প্রত্যেকের নিউক্লিয় চার্জ তোমাদের জানা। যেরকম লিথিয়াম শুরু হচ্ছে 3 দিয়ে। লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো সেটা হচ্ছে 2s1। 2s কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করে নিতে যে শক্তি লাগছে 5.39। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2s2, তার মানে 2s উপকক্ষ ফুলফিল্ড কন্ডিশনে আছে, সুস্থিত কনফিগারেশন। তাহলে এখান থেকে কিন্তু একটা ইলেকট্রন বার করতে আর একটু বেশি শক্তি লাগবে, সেই জন্য দেখো আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পেয়েছে, 9.32 হয়েছে।
নেক্সট হচ্ছে বোরন। বোরনের ক্ষেত্রে 2p-তে একটা ইলেকট্রন আছে এবং এটাকে যদি বার করে নেওয়া যায় তাহলে কিন্তু 2s2 এটা একটা স্টেবল কনফিগারেশন দাঁড়ায়। তাহলে এক্ষেত্রে কিন্তু আয়নাইজেশন এনার্জি একটু ড্রপ করে যাবে বেরিলিয়ামের তুলনায়, হয়েছে 8.2। কার্বনের ক্ষেত্রে 2p2 হয়েছে, এক্ষেত্রে আরেকটু বাড়বে, এবং নাইট্রোজেনে গিয়ে সেটা 2p3 হয়েছে, হাফ ফিল্ড কন্ডিশন। তাহলে এটা হচ্ছে সুস্থিত। সুতরাং এইটাকে এখান থেকে যদি ইলেকট্রন বার করতে হয় অনেকটা বেশি শক্তি আমাদের লাগবে, সেজন্য অনেকটা বৃদ্ধি পেয়েছে, দেখো 14.5। নেক্সট হচ্ছে অক্সিজেন 2p4, একটু কমেছে নাইট্রোজেনের তুলনায়। ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 2p5 এবং নিয়নের ক্ষেত্রে 2p6, এটা হচ্ছে মোর স্টেবল কনফিগারেশন, 2p6 ফুল ফিল কন্ডিশনে রয়েছে। তাহলে এখান থেকে কিন্তু ইলেকট্রন বার করতে প্রচুর শক্তি আমাদের লাগবে এবং সেই কারণে আয়নাইজেশন এনার্জির ভ্যালুটাও দেখো অনেকটাই বেশি, 21.6। তো আলটিমেটলি আমরা যদি ইন জেনারেল ওয়েতে বলি তাহলে বলতে হবে যে পর্যায় বরাবর যত আমরা একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাব তত কিন্তু মৌলের আয়নাইজেশন এনার্জি ক্রমশ বৃদ্ধি পায়। একটা নির্দিষ্ট পর্যায়ের ক্ষার ধাতুর আয়নাইজেশন এনার্জির মান সবচেয়ে কম, এবং যারা নিষ্ক্রিয় গ্যাস মানে সেই পর্যায়ের শেষ মৌল যারা মোর স্টেবল কন্ডিশনে থাকে তাদের কিন্তু আয়নাইজেশন এনার্জি সবচেয়ে বেশি। এবং এর ঠিক উল্টোটা ঘটে গ্রুপের ক্ষেত্রে। পর্যায় সারণীর কোনো গ্রুপে যদি উপর থেকে নিচে আসা হয় তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষটা ক্রমশ দূরবর্তী হতে থাকে, ফলে আকর্ষণ হ্রাস পায় এবং সেই ইলেকট্রনকে অপসারণ করতেও আমাদের কম শক্তি লাগে, এবং আলটিমেটলি শ্রেণী অনুযায়ী যত আমরা উপর থেকে নিচে নামি তত কিন্তু আয়নাইজেশন এনার্জির মান ক্রমশ হ্রাস পেতে থাকে। এবং যদি সেটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে নিচে যে গ্রাফটা রয়েছে সেটা দেখো যে লিথিয়াম থেকে নিয়ন ক্রমশ আয়নাইজেশন এনার্জির মান বেড়েছে, যেহেতু এরা একই পর্যায়ের মৌল। একইভাবে পরবর্তী যে পর্যায় মানে তৃতীয় পর্যায় সোডিয়াম থেকে আর্গন, সেখানেও কিন্তু আয়নাইজেশন এনার্জির মান ক্রমশ বৃদ্ধি পেয়েছে। পর্যায় অনুযায়ী যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে আয়নাইজেশন এনার্জির মান বাড়ছে। কিন্তু শ্রেণী অনুযায়ী যদি খেয়াল করো দেখবে হিলিয়ামের পরে নিচে অবস্থান করছে নিয়ন, নিয়নের নিচে হচ্ছে আর্গন, আর্গনের তলায় হচ্ছে ক্রিপ্টন। ক্রমশ কিন্তু আয়নাইজেশন এনার্জির মান হ্রাস পাচ্ছে। তাহলে আজকে ক্লাসে মোটামুটি 3টে পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে তোমরা ধারণা পেলে যে পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যাবৃত্ত ধর্মগুলো চেঞ্জ হচ্ছে। আরও পর্যাবৃত্ত ধর্ম রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে খুব শিগগিরই আলোচনা করব।